সাইফুল ভাই, শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশের মানবাধিকার নিয়ে আমরা বহু বছর ধরে একটা জিনিস লক্ষ্য করি, কিছু একটা ঘটলেই আমাদের পশ্চিমা দুনিয়া, দেশ, সংস্থা, সংগঠন, সরকারি বেসরকারি অনেক রকমের তৎপরতা দেখায়, প্রতিক্রিয়া দেখায়, আমাদেরকে নসিহত করতে আসে। এই 10 মাসের এত সব মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পশ্চিমারা কেন নীরব? তার মানে কি এই যে এই সরকারটি তাদের সরকার? না, এমনিতে ধরুন আমাদের এই অভ্যুত্থানের পরে আমাদের নতুন যে পরিবর্তন, নতুন এই আমাদের এই রাষ্ট্রের, আমি বলি এক ধরনের রেজারেকশন, এক ধরনের পুনরুত্থানের যে ঘটনা, এর প্রতি তো গ্লোবাল কমিউনিটি, ধরুন ভারতের মতন দুই একটা দল, দেশ ছাড়া বাকি অধিকাংশ দলের একটা নৈতিক সমর্থন রয়েছে, রাজনৈতিক সমর্থন রয়েছে। একটা হলো মানুষের পপুলার আপরাইজিংয়ের প্রতি একটা শ্রদ্ধা, সম্মান। আর হাসিনার রেজিমকে তো আর নেওয়া যাচ্ছিল না কোনো অর্থে, এটা একটা বড় কারণ। আর সেকেন্ডলি যারা ক্ষমতায় এসছেন তারা তো তাদের অনেকটা হলো পশ্চিমের কাছে তাদের বহু বছর ধরে তারা তাদের কিছুটা আদরণীয় ব্যক্তি হিসাবেই তারা পরিচিত গ্লোবালি, ফলে এটাও একটা বাড়তি জিনিস যোগ করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ আমি এর সঙ্গে যেটা যুক্ত করে আজকে আমি আমাদের পার্টির যে সমাবেশ বিক্ষোভ ছিল ইরানের এই আগ্রাসন হামলার প্রতিবাদে বা গাজাতে হামলার প্রতিবাদে বলেছি, পশ্চিমাদের আপনি একটা সত্য তারা এখন বলছে না, এখন দরদ কাজ করছে, এটা সত্য। আরেকটা হলো তাদের ডাবল স্ট্যান্ডার্ড। তারা গাজায় যেটা করছেন বা ইরানে তারা যেটা করলেন, এটা প্রিএমটিভ অ্যাটাক হিসেবে তারা যেটা করলেন তাদের, এবং আপনি গাজাতে যে গণহত্যা যেটা চলছে, আমি বলি এই শতাব্দীর সবচেয়ে বড় নৃশংসতা চলছে এই গত 25 বছরের ভেতরে এটা, এবং এটা লাইভ দেখছেন আপনি। ইতিমধ্যে 65-70 হাজার শিশু, বাচ্চারা, নারীরা তারা মারা গেছেন। এবং তখন তারা আবার এটা নাকি কেন বলছে, নাকি স্থায়ী শান্তির জন্য নাকি এটা নাকি দরকার, মানে এটা পার্মানেন্ট পিসের জন্য নাকি এটা দরকার। আমি মার্কেজের নিশ্চয়ই আপনার উপন্যাস পড়েছেন, দেখেছেন। মার্কেজের একটা বিখ্যাত চরিত্র, নায়কের বন্ধু বলছে তার বন্ধুটা মারা গেল, নায়কের বন্ধুটা হঠাৎ করে মারা গেল। তো নায়ক স্বগতোক্তি করছেন, মাই ফ্রেন্ড ডাইড উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হিজ ডেথ। আমার বন্ধু জানলই না যে কেন সে মারা গেল। তো গাজার যে এই যে হাজার হাজার মানুষের মারা যাওয়া, ইরান কেন আক্রান্ত হচ্ছে সারা দুনিয়াব্যাপী, এরা হামলাগুলো করছে গণতন্ত্রের নামে, শান্তির নামে হামলাগুলো করছে তারা এক ধরনের নাকি সামাজিক স্থিতি, নাকি আঞ্চলিক স্থিতির জন্য। তো এদের মানবাধিকার হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। ফলে এরা বাংলাদেশ নিয়ে এখন যেটা একটা নতুন কনটেক্সটে যেটা বললাম, এরা তো এখানে কোনো কিছুই রাজনীতি নিরপেক্ষ নয়, পক্ষপাত দুষ্টতা আছে। এবং ইতিমধ্যে গত 10 মাসে যে সমস্ত ঘটনাগুলো সংগঠিত হয়েছে এগুলো গ্লোবাল মিডিয়াতে খুব সামান্যটাই কিন্তু এসছে, অনেকে গ্লোবাল সামান্যটা এসছে। আমি নিশ্চয়ই মনে করি তথ্য আকারে তো নিশ্চয়ই আমাদের মিডিয়া এখন আগের তুলনায় কিছুটা স্বাধীন, কিন্তু এটা নিশ্চয়ই আপনি জোর দিয়ে বলতে পারবেন না, আপনি মিডিয়ার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে। আমরা মিডিয়ার মৌলিক চরিত্রের ক্ষেত্রে কিন্তু কোনো বড় পরিবর্তন কিন্তু হয়নি। আগে এক ধরনের বয়ান ছিল, এখন আরেক ধরনের বয়ান এখন আমাদেরকে শুনতে হচ্ছে। কটা মিডিয়া গত 10 মাসে যেসব ঘটনা অঘটন যেগুলো ঘটছে, যেগুলো যে সমস্ত কাহিনীগুলো ঘটছে, কটা মিডিয়া বুকের পাটা নিয়ে দাঁড়াতে পারছে, এগুলো প্রকাশ করছে। গণেশ উল্টে গেলে দেখবো হাজার হাজার ঘটনা সব কিন্তু বেরিয়ে আসেন। এখন যাদেরকে আমরা দেবতা বলে, যাদেরকে আমরা চিহ্নিত করছি, দেবতাদের দেখা যাবে যে অনেকগুলো অপকর্মের ঘটনা মিডিয়াগুলো কিন্তু এই আপনারা মিডিয়া যারা এখন বাহবা দিচ্ছেন, যারা হাতাতালি দিচ্ছেন, যারা সকাল থেকে রাত, যারা এখন স্তুতি তারা করছেন, আপনারা কিন্তু এদের নানা কাহিনী আপনারাই কিন্তু প্রকাশ করবেন। তার মানে এগুলোর দ্বিচারিতা, এক ধরনের ডাবল স্ট্যান্ড, আপনার পক্ষে গেলে এক ধরনের, আপনার বিপক্ষে গেলে আরেক ধরনের জন্য সংস্কৃতিটা পরিবর্তন করা যায়নি। আমি আশাবাদী হতে চাই এই অর্থে, এবারকার অভ্যুত্থান লক্ষ লক্ষ তরুণ যুবক নতুন প্রজন্মকে যেমন সচেতন করেছে, মানুষকে অনেক বেশি সচেতন করেছে। চায়ের দোকানে দেখবেন যিনি চা খেতে বসেন 10 জন ভোরবেলা, প্রত্যেকের পকেটে কিন্তু 5-10টা করে সংস্কারের কিন্তু এজেন্ডা আছে। আপনি তারা বলতে দেন, তারা কিন্তু বলে ফেলবে যে কোথায় কোথায় কী কী পরিবর্তন দরকার। আমাদের 204টা বা 6টা দেশের মধ্যে বাংলাদেশ পলিটিক্যালি সবচেয়ে ভাইব্রেন্ট একটা সমাজ, এইরকম কিন্তু দুনিয়াতে কিন্তু নাই। দুর্ভাগ্যজনক এটাকে যে লিড করা, এই স্বপ্ন আকাঙ্ক্ষা পরিবর্তন, এই যে গণতন্ত্রের ট্রান্সফরমেশনের জন্য যে ভিশনারি আইডিয়া দরকার, পার্সন লাইক নেলসন ম্যান্ডেলা, তিনি যে রিকনসিলিয়েশনের কথা বললেন, ইনক্লুসিভ সমাজের কথা বললেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন তিনি গঠন করলেন। ঠিক আছে, অপরাধের বিচার করো, কিন্তু আমি যদি সবগুলো ধরতে যাই তাহলে তো
গৃহযুদ্ধকে আবার আমি নতুন করে বাঁচিয়ে দেব, কোনটা আমি ধরবো, কোনটা বিচার করব, আর কোনটাকে রিকনসিলিয়েশনের মধ্যে নিয়ে আসব, এটা কিন্তু খুব মানে দূরদৃষ্টি সম্পন্ন, খুব প্রজ্ঞা ছাড়া এটা কিন্তু সম্ভব না। তাছাড়া উদাহরণ যেহেতু আছে, এই সরকারের সুযোগ ছিল এরকম অসাধারণ এরকম একটা প্রজ্ঞা দূরদর্শিতা নিয়ে অপরাধের বিচার, এ ব্যাপারে কোনো ছাড় নেই, কিন্তু বাকি জনসমাজকে আপনি আস্থার মধ্যে নেবেন, একটা বহুত্ববাদী ইনক্লুসিভ সমাজের মধ্যে, একটা গণতান্ত্রিক পরিসরের মধ্যে সাম্য, যেটা আমরা বলেছি এবার তারা খুব জোর দিয়ে নিয়ে আসছে সংস্কারের মধ্যে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটা আমাদের বলার মধ্যেই আটকে আছে, আমাদের বলার মধ্যে ছিল। তো এটা যদি করতে পারি, মানুষ এখন সচেতন, পুরনো জমানায় কেউ ফিরবে না, হয়তো বড় কিছু করতে পারবো না, কিন্তু ভবিষ্যতে যে কোনো সরকারকে এই জনচেতনার কিন্তু মুখোমুখি দাঁড়াতে হবে, মানুষ প্রশ্ন করবে, আপত্তি করবে, সুতরাং পুরনো জমানায় ফিরবে না, কিছু পরিবর্তন নিশ্চয়ই হবে। আমি এখন আশা করতে চাই, আমি আশাবাদী হতে চাই। ডক্টর নাহার ইসলাম, আপনি কতটা আশাবাদী? আশাবাদী প্রশ্নটা যদি বলেন, তাহলে আসলে হয়েছে কি, আশা তো একটা অভ্যাস আমার মনে হয়, কারণ এটা একটা প্রসেস, মানে আশার তো একটা ভিত্তি লাগে, ভিত্তি লাগে, আর এটা একটা অভ্যাসও, আপনার এটা প্র্যাকটিসের মধ্যে যেতে হয়। গত 15 বছর তো আশা ছিল না, গত 15 বছর স্বপ্নও দেখতে পারিনি না, স্বপ্ন দেখলেই সেটা পলিটিক্যাল স্বপ্ন হয়ে যেত, কোনো না কোনো দলের স্বপ্ন হয়ে যেত, জাতির পিতার স্বপ্ন হতো। তো যেখানে স্বপ্ন দেখতে পারিনি, আশা করার একটা প্র্যাকটিস নাই, নিশ্চয়ই এই 10 মাসে একটু একটু আশা হয়েছে দেখেই ধরেন এখন কথাগুলো অন্যরকমভাবে বলতে পারি। তবে সাইফুল ভাইয়ের সাথে আমি একেবারেই একমত যে এই সরকারের অনেক সুযোগ ছিল যে আমাদেরকে আশা দেখানোর, হ্যাঁ, আশার বাতিটা, ওই যে বলে না যে টানেলের শেষ প্রান্তে লাইটটা জ্বলছে, হ্যাঁ, সেটা কিন্তু প্রথম থেকেই সরকার আমাদের দেখাতে পারতো। কিন্তু এই যে দেখেন, কোনো একটা কিছুর একটা রোড ম্যাপ চাওয়া অথবা স্পেসিফিক কিছু বলা, যখনই বলা শুরু করলো যে অল্প সংস্কার না বেশি সংস্কার না পুরো সংস্কার, এই যে একটা সংস্কারের ধূম্রজালে আমরা পড়ে গেলাম। অল্প বলতে আমি কি, অল্প পুরো এগুলো তো খুব রিলেটিভ, তাই না? তো এই ধূম্রজালের মধ্যে পড়ে একটা চক্রের মধ্যে পড়ে গেছি। তো এই চক্র থেকে আসলে বের হতে চাই, তো সেই জায়গা থেকে তো আশা নিয়ে একটু সমস্যা আছে, কিন্তু বেঁচে থাকতে হলে তো আশাবাদী হতেই হবে। পরবর্তী যেই বাংলাদেশের কথা সাইফুল ভাই বলছেন, আরো অনেকে বলেছেন, সেটি আমরা অর্জন করতে পারছি বলে মনে হচ্ছে না। সাইফুল ভাইয়ের কথায় বা আরো অনেকের কথায়, ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি নেতৃত্বে সরকার সকল দলের সহযোগিতা নিয়ে কাজ করেও যদি এটা অর্জন করতে না পারেন, আর কিভাবে সম্ভব? শুনেন, অর্জনটা তো মানে করতেই পারতেন, সেই স্বপ্নটাই আমাদের ছিল, এবং এজন্যই ডক্টর ইউনূস কিন্তু আজকে ও জায়গায় বসে আছে। কিন্তু উনি যখন প্রথমে এসে বললেন মেটিকুলাসলি ডিজাইন, একজনকে একটা মানে সমস্ত ক্রেডিট দিয়ে দেয়, সবাইকে ধারণ করতে পারেন না, হ্যাঁ, ওই জায়গা থেকেই কিন্তু এক ধরনের সন্দেহের দোলা মানুষের ভেতরে তৈরি হলো, এবং সেটা বাড়তে বাড়তে দেখেন আজকে কোথায় চলে গেছে। এটা তো আসলে হওয়ার কথা ছিল না। কিন্তু এই দেশে যেটা হয়েছে কি দেখেন, এটার শেকড়টা, সন্দেহের শেকড়টা, বা আমরা কেন এই জায়গাটায় যেতে পারি না, এটার শেকড় কিন্তু অনেক গভীরে প্রথিত। কোন জায়গা থেকে দেখেন যে একটা দেশে, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াই দেখে এই কথাগুলো সব সময় বলি, যে একটা দেশে কেউ ইতিহাস পড়ে না, একটা দেশে ফিলোসফি পড়ে, যে মানে আমি মেধায় বিশ্বাস করি না, কিন্তু একাডেমিক রেজাল্টে যে সবচেয়ে খারাপ করে সেই দেশে ফিলোসফি পড়ে। তো যে দেশে কোনোদিন ফিলোসফার হবে না, হিস্ট্রি পড়বে না, শুধু বিবিএ আর এমবিএ পড়বে, তাহলে সেই দেশে, এবং যে বাচ্চাটাকে স্কুলে আপনি ভর্তি করেই জ্ঞানের জগৎ নিয়ে নতুন করে ভাবতে হবে, ভর্তি করে যে বাচ্চাটাকে কোনো এথিক্স শিখান না, শুধু শিখান সহপাঠীকে ল্যাং মেরে কিভাবে ফার্স্ট হতে হবে, সে দেশের ভবিষ্যতে এমনই হবে। আর অনেক পরিবর্তন দরকার। অনেক ধন্যবাদ ডক্টর নাহারিন ইসলাম খান, অনেক ধন্যবাদ জনাব সাইফুল হক।